হরমুজ প্রণালীতে যদি সত্যি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, আপনার পকেট, ভারতের শেয়ার বাজার এবং গোটা বিশ্ব অর্থনীতি তিনটি কেঁপে উঠতে পারে। কারণ ব্রেন্ট ক্রুড অয়েল ইতিমধ্যেই $91 উপরে, আর আমেরিকার 30 বছরের বন্ড ইল্ড চলে গেছে 5.3%-এর উপরে 2007 সালের পর সর্বোচ্চ স্তরে। কিন্তু আসল চমক অন্য জায়গায়। যখন চীন ও জাপান আমেরিকার বন্ড কমাচ্ছে, তখন ভারত কেন নিজের ইউএস ট্রেজারি হোল্ডিং বাড়িয়ে $186 বিলিয়ন করলো? আর এর মধ্যেই আজ পেটিএমে হতে চলেছে প্রায় 4,900 কোটি টাকার ব্লক ডিল। নেটওয়েভ টেকনোলজি এবং সিরাম পিস্টনস তুলছে হাজার হাজার কোটি টাকার কিউআইপির মাধ্যমে। তাহলে প্রশ্ন একটাই, যুদ্ধের আশঙ্কা কি ভারতীয় বাজারকে ধাক্কা দেবে, নাকি এই অস্থিরতার মধ্যেই তৈরি হবে নতুন বিনিয়োগের সুযোগ? আজকের ভিডিওতে পুরো ছবিটা পরিষ্কার করব। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের বাজারকে বুঝতে হলে প্রথমে দেখতে হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি, তারপর দেখতে হবে ক্রুড অয়েল, তারপর ইউএস বন্ড ইল্ড এবং সবশেষে তার প্রভাব পড়বে ভারতের বাজারে। একদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও তীব্র হচ্ছে। ব্রেন্ট ক্রুড উঠে গেছে $91 উপরে, ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড 4.73%-এর আশেপাশে, আর 30 ইয়ার বন্ড ইল্ড 5.3%-এর উপরে। এর অর্থ কি? এর অর্থ হলো বিশ্বের বিনিয়োগকারীরা এখন নিরাপদ জায়গা খুঁজছে, কিন্তু সেই নিরাপত্তার দামও বাড়ছে। আর ঠিক এই পরিস্থিতিতেই ভারতের সামনে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ। কারণ ভারতের ইউএস ট্রেজারি হোল্ডিং কমেনি, বরং বেড়েছে। কেন? এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি সবচেয়ে বড় খবরটিতে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল শিপিং রুট। মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব বিশাল। তাই এখানে যদি সাময়িক উত্তেজনা বাড়ে বা তেল পরিবহনে কোনো ধরনের বাধা তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়তে পারে ক্রুড অয়েল, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, বন্ড ইল্ড, স্টক মার্কেটের উপর। অর্থাৎ একটা জিওপলিটিক্যাল ক্রাইসিস কয়েক ধাপ গিয়ে আপনার পোর্টফোলিওতে আঘাত করতে পারে। আর সেই আশঙ্কাতেই বাজারের নজর মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ও আমেরিকার মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। একদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে কূটনীতি ব্যর্থ হলে পরিস্থিতি আরও সংঘাতপূর্ণ হতে পারে। সেখানেই বাজারের ভয়। কারণ বাজার যুদ্ধকে শুধু যুদ্ধ হিসেবে দেখে না, বাজার দেখে তেলের দাম কত বাড়বে, ইনফ্লেশন কতটা বাড়বে, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে পারবে কিনা, এবং শেষ পর্যন্ত কর্পোরেট আর্নিং কতটা ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি ক্রুড অয়েলে। ব্রেন্ট ক্রুড ইতিমধ্যেই $91 উপরে চলে গেছে। ভাবুন, গত কিছুদিন আগে দাম নেমেছিল প্রায় $87 কাছে। তারপর জিওপলিটিক্যাল টেনশন বাড়তেই আবার $91 উপরে। এটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত একটি বড় অয়েল ইম্পোর্টার। ক্রুড অয়েল বাড়লে পেট্রোল ডিজেলের খরচ বাড়তে পারে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়ে, ইনফ্লেশন বাড়তে পারে, এবং শেষ পর্যন্ত কর্পোরেট প্রফিট মার্জিনের ওপর চাপ তৈরি হতে পারে। বিশেষ করে এয়ারলাইন, পেইন্ট, কেমিক্যাল, টায়ার, লজিস্টিক এবং অয়েল কনজিউমিং ইন্ডাস্ট্রির এগুলোর উপর চাপ তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে কিছু অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি আবার উচ্চ ক্রুড প্রাইস থেকে সুবিধা নিতে পারে। অর্থাৎ ক্রুড অয়েল বাড়লেই সব স্টক পড়বে, এটা ঠিক নয়। এখানেই স্টক সিলেকশন গুরুত্বপূর্ণ। এবার এমন একটা বিষয় যেটা অনেক রিটেল ইনভেস্টররা এড়িয়ে যান, ইউএস বন্ড ইল্ড। ইউএস 10 ইয়ার ট্রেজারি ইল্ড এখন প্রায় 4.73%, আর 30 ইয়ার ট্রেজারি ইল্ড চলে গেছে 5.3%-এর উপরে, যা বহু বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, বন্ড ইল্ড বাড়লে ভারতের স্টক মার্কেটে কি আসে যায়? অনেকটাই আসে। কারণ ইউএস ট্রেজারি হলো বিশ্বের অন্যতম বেঞ্চমার্ক অ্যাসেট।
যদি আমেরিকার বন্ড থেকে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি রিটার্ন পেতে পারেন, তাহলে ইমার্জিং মার্কেট থেকে কিছু টাকা ইউএস এর দিকে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ফলে ডলার শক্তিশালী হতে পারে, এমার্জিং মার্কেটের উপর চাপ বাড়তে পারে, এফআই ফ্লোজ অস্থির হতে পারে এবং ইকুইডিটি ভ্যালুয়েশনের উপর চাপ আসতে পারে। কিন্তু এখানেই আসছে আজকের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ডেটা। জুন মাসের তথ্য অনুযায়ী চীন ও জাপান তাদের ইউএস ট্রেজারি হোল্ডিং কমিয়েছে। ভারত বরং নিজের ইউএস ট্রেজারি হোল্ডিং বাড়িয়ে প্রায় $181 থেকে $186 নিয়ে গেছে। এখন প্রশ্ন, কেন? এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট, লিকুইডিটি, ডলার অ্যাসেটের প্রয়োজন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ইন্ডিয়ার রিজার্ভ স্ট্র্যাটেজি। অর্থাৎ এটাকে শুধুমাত্র ইন্ডিয়া ইজ বাইং আমেরিকা হিসাবে দেখলে ভুল হবে। এটা মূলত রিজার্ভ ম্যানেজমেন্টের অংশ, কিন্তু বাজারের জন্য সিগন্যালটা গুরুত্বপূর্ণ। ভারত এখন ডলার ডোমিনেটেড সেফ অ্যাসেটের উপর আস্থা রাখছে। এবার একটা অদ্ভুত কন্ট্রাস্ট দেখুন। একদিকে ট্রাম্প ভারতের নির্বাচন ব্যবস্থা এবং ভোটার আইডি ব্যবস্থার প্রশংসা করেছে, অন্যদিকে ইরান ইস্যুতে তার বক্তব্য যথেষ্ট অ্যাগ্রেসিভ। ওমানের ভূমিকা নিয়েও তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন। আর এর মধ্যেই ইরান ইউএসএ ডিপ্লোম্যাটিক সিচুয়েশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মার্কেট আনসার্টেনিটি যুদ্ধের আগেই শুরু হয়ে যায়। অর্থাৎ যুদ্ধ শুরু না হলেও ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ে, শিপিং কস্ট বাড়ে, ক্রুড বাড়ে, গোল্ডের চাহিদা বাড়ে, আর ইকুইটি মার্কেটে ভোলাটিলিটি বাড়ে। তাই আগামী কয়েকটি সেশনে জিওপলিটিক্যাল হেডলাইন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এবার ভারতীয় স্টক মার্কেটের দিকে আসি। আজ পেটিএমে প্রায় 4,900 কোটি টাকার ব্লক ডিল নিয়ে বাজারে নজর রয়েছে। রিসেলিং অ্যাসেট ম্যানেজমেন্ট প্রায় 4.98% বা 5% স্টেক বিক্রি করতে পারে বলে খবর। ইন্ডিকেটিভ ফ্লোর প্রাইস প্রায় 1,535 টাকা প্রতি শেয়ার, যা আগের বাজার দরের তুলনায় 3% ডিসকাউন্টের কাছাকাছি। এখানে রিটেল ইনভেস্টরদের সবচেয়ে বড় প্রশ্ন, ব্লক ডিল মানেই কি স্টক পড়বে? না, ব্লক ডিল নিজে পজিটিভ বা নেগেটিভ নয়, কিন্তু এত বড় স্টেক সেল হলে শর্ট টার্ম সাপ্লাই বাড়তে পারে। অন্যদিকে যদি বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেই স্টেক নেয়, তাহলে লং টার্ম কনফিডেন্সের সিগন্যালও পাওয়া যেতে পারে। তাই সেখানে শুধু প্রাইস নয়, কারা কিনছে কারা বিক্রি করছে সেটাই আসল। এবার নিউ ওয়েভ টেকনোলজিস কোম্পানি কিউআইপির মাধ্যমে প্রায় 1,200 কোটি টাকা সংগ্রহ করছে। ফ্লোর প্রাইস রাখা হয়েছে প্রায় 4,710 থেকে 4,790 এর মধ্যে এবং এটি বর্তমান বাজার দরের তুলনায় ডিসকাউন্টে। প্রায় 25 লাখ নতুন শেয়ার ইস্যু হতে পারে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, কোম্পানি এই টাকা কোথায় ব্যবহার করবে। দ্বিতীয়ত, নতুন শেয়ার ইস্যু হলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ডিলিউশন কতটা হবে। কিউআইপি মানেই শুধু কোম্পানি টাকা তুলছে তা নয়, ইনভেস্টরকে দেখাতে হবে এই টাকা দিয়ে কোম্পানি কতটা গ্রোথ তৈরি করতে পারবে। যদি গ্রোথ রিটার্ন ডিলিউশনের চেয়ে বেশি হয়, কিউআইপি লং টার্ম পজিটিভ হতে পারে। সিরাম পিস্টনসও প্রায় 1,000 কোটি টাকার কিউআইপি আনছে। ইন্ডিকেটিভ প্রাইস প্রায় 4,216 টাকা থেকে 4,436 টাকা। এখানেও ডিসকাউন্ট রয়েছে। কিউআইপির পর প্রোমোটার হোল্ডিং প্রায় 5% কমতে পারে। তাই এখানে আবার একটাই প্রশ্ন, ফান্ড রাইজিং কি এক্সপেনশনের জন্য নাকি ব্যালেন্স শিট স্ট্রেংথনিং করার জন্য? মার্কেটের এই উত্তরটির উপর নজর রাখবে। এবার একটি পজিটিভ ম্যাক্রো ইকোনমিক খবর। জুলাই মাসে ভারতের আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 5.5% থেকে কমে 5.1%-এ এসেছে। এটা অবশ্যই ইতিবাচক। বিশেষ করে রুরাল আনএমপ্লয়মেন্ট কমেছে, তবে আরবান আনএমপ্লয়মেন্ট সামান্য বেড়েছে। অর্থাৎ হেডলাইন নাম্বার ভালো হলেও পুরো ছবিটা বুঝতে হলে রুরাল বনাম আরবান আনএমপ্লয়মেন্ট ট্রেন্ড দুটোই দেখতে হবে। কারণ সাস্টেনেবল ইকোনমিক গ্রোথের জন্য শুধু আনএমপ্লয়মেন্ট রেট দেখলেই হবে না, কোয়ালিটি জবস এবং ইনকাম গ্রোথও বাড়তে হবে। আপনি যদি এখন বাজারে নতুন করে টাকা বিনিয়োগ করতে চান, তাহলে এই জিওপলিটিক্যাল আনসার্টেনিটির মধ্যে
কি করবেন? আমার মতে এই ধরনের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোমো নয়, রিস্ক ম্যানেজমেন্ট। কারণ ক্রুড যদি আরও বাড়ে, ইউএস ইল্ড যদি আরও বাড়ে, আর জিওপলিটিক্যাল টেনশনও যদি আরও তীব্র হয়, তাহলে ভোলাটিলিটি আরও বাড়তে পারে। কিন্তু একই সঙ্গে গভর্নমেন্ট ক্যাপেক্স, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল পেমেন্টস, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার এবং ভারতের ডোমেস্টিক গ্রোথ স্টোরি এই সেক্টরগুলোতে দীর্ঘমেয়াদী সুযোগ তৈরি করতে পারে। তাই বাজার পড়লেই ভয় পাওয়া যাবে না, আবার বাজার বাড়লেই দৌড়ে কিনে ফেলা যাবে না। নিউজ বুঝুন, ইম্প্যাক্ট বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আপনার মতে ব্রেন্ট ক্রুড যদি $95 বা $100 চলে যায়, তাহলে ভারতের শেয়ার বাজারে সবচেয়ে বেশি চাপে কোন সেক্টর পড়বে? কমেন্ট করে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম প্রতিদিন মার্কেট, জিওপলিটিক, বিজনেস নিউজ অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। হ্যাপি ইনভেস্টিং।